নমস্কার, আমি দেবানিতা। হিডেন স্টোরিজ নিউজের সাক্ষাৎ পর্বে আজকে আমাদের সঙ্গে রয়েছে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মুখপাত্র ডক্টর শতরূপা। আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোই আমরা তার মুখ থেকে জেনে নেব। আপনাকে স্বাগত হিডেন স্টোরিজ নিউজে। আজকে সরাসরি আমাদের যে আলোচ্য বিষয় সাক্ষাৎকারের প্রশ্ন পর্বে সরাসরি আমরা তাহলে ঢুকছি। তো দিদি, আজকে আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে আপনার কাছে, তা হলো সম্প্রতি রাজ্যে বাজেট পেশ হয়েছে, সেই নিয়ে নানান মতাদর্শ আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে নিত্যপণ্যের একটা অগ্নিমূল্য আর অন্যদিকে বেকারত্ব। তো এই দুটো বিষয় ভারতের সাধারণ মানুষ এখন দিশেহারা বললেই চলে। তো বিজেপি কেবল বিরোধী দল হিসেবে সমালোচনা করছে, নাকি এর বাস্তবসম্মত কোনো সমাধানও তারা ইতিমধ্যে খুঁজে ফেলেছে? কি বলবেন? দেখো, রাজ্য সরকারের যে বাজেটটা পেশ হয়েছে সেটা প্রথমত বলবো অন অ্যাকাউন্ট বাজেট, বিকজ আর প্র্যাকটিক্যালি 62 দিনের মধ্যে সরকার পাল্টাবে, বিধানসভা ইলেকশন আছে সামনে। তো এই অন অ্যাকাউন্ট বাজেটের একটা প্রসিজার হয় যে তুমি প্রথমে বলবে যে তোমার কতটা আছে, আগের বছরের কতটা লেফট ওভার আছে যদি আদৌ থেকে থাকে, তারপরে তোমার রাজস্ব কি আছে, মানে কোথা থেকে তোমার আমদানি হচ্ছে, এবং তারপরে তুমি কোন খাতে কোন বাজেট দিচ্ছ। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো নিয়ম মানে না, উনি সব নিয়মের ঊর্ধ্বে। উনি এত থোক এরকম করে এই অ্যাকাউন্টে এত অমুককে অমুককে এটা মানে বাল্ক একটা করে দিয়ে দেয়। এবং সেই বাল্ক বাল্ক যে হেডগুলো করেছেন উনি, সেগুলো যদি দেখা যায়, আমি ওভারঅল বলছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ওপর প্র্যাকটিক্যালি কিছু নেই। মাইনরিটি ডেভেলপমেন্টের প্রচুর আছে, এবং উনি সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়িয়ে দিয়ে কোনো রকম বাজেট একটা পেশ হয় বিধানসভায়, সেটার আলোচনা হয়, তারপরে সেই বাজেট পাস হলে তারপরে টাকার স্যাংশন হয়। উনি সঙ্গে উনি টাকা স্যাংশন করে দিলেন মহিলাদের, মানে রাতারাতি ফেব্রুয়ারি মাস থেকে প্র্যাকটিক্যালি উনি 4 তারিখে বাজেট পেশ হয়েছে, তার সাথে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে গেল মেয়েদের অ্যাকাউন্টে। এই তাড়াহুড়োটা কিসের জন্য? আমাদের প্রশ্ন এখানে শুধু যে আমরা মানে ইতিহাসে ইন্ডিপেন্ডেন্সের পরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় আমাদের রেকর্ড আছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন পার্টি। আর যেহেতু আমরা অপোজিশনে ভেরি রেসপন্সিবল অপোজিশন, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আলোচনা করতে চাই, এবং শুধু বিরোধিতার জন্য আমরা বিরোধিতা কোনো সময় করি না। আলোচনার স্কোপটাই উনি দিলেন না। উনি কন্টিনিউয়াসলি বিধানসভায় এক তো অমিত মিত্রকে পাশে বসিয়ে, চন্দ্রিমা ভট্টাচার্যকে অন্যদিকে বসিয়ে একটা কি বাজেট অ্যানাউন্স করলেন, সেটা আবার বিস্তারিত অমিত মিত্র, যাকে আমরা সারা বছর প্র্যাকটিক্যালি দেখতে পাই না। ইনফ্যাক্ট গত 15 বছরে তাকে আদৌ কতবার স্ক্রিনে দেখা গেছে আমার একটু সন্দেহ আছে। উনি কিন্তু অত্যন্ত কোয়ালিফাইড লোক। মুখ্যমন্ত্রী নিজেই একতরফা বলে গেলেন, এবং বলে সেটার কোনো আলোচনার মধ্যে না গিয়ে, যখন বিধানসভায় আলোচনা হচ্ছিল তখন অশোক লাহিড়ী, যিনি অত্যন্ত দক্ষ একজন ইকোনমিস্ট প্রফেসর, তাকে প্র্যাকটিক্যালি পার্সোনাল ইনসাল্ট করে ছোট করে বিধানসভা থেকে আমাদের দল ওয়াকআউট করে গেল। কিন্তু আমাদের প্রশ্ন এইখানেই যে তুমি একটা বাজেট তৈরি করছো, রাজ্য সরকারের 15তম বাজেট, এটা 15th ইয়ার, সেখানে কোনো রকম আলোচনা না করে টাকাটাও স্যাংশন করে দিয়ে অ্যাকাউন্টেও টাকা পৌঁছে গেল, এত তড়িঘড়ি কিসের? আমার সবসময় যেটা আমি বলি, শি ইজ অ্যান অ্যাস্টিউট পলিটিশিয়ান, অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, এবং উনি মাটির গন্ধ পান, উনি জানেন উনি হারতে চলেছেন। সেই জন্য কোনো রকমে মনে করছেন যে কয়েকটা মানুষকে, কয়েকজন মহিলাদের মন উনি কিনতে পারবেন 500 টাকার বিনিময়। সেটা মহিলা হয়ে যদি বুঝতে না পারে যে মহিলাদের মন অন্য মায়েদের, বোনেদের মন 500 টাকায় কেনা যায় না, আমার এখানে সত্যি আর কিছু বলার নেই মুখ্যমন্ত্রীকে। এই যে রাজনীতি এবং রাজনীতিবিদ, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের উপর থেকে কোথাও গিয়ে সময়ের সাথে সাথে সাধারণ মানুষের একটা বিশ্বাস উঠে যাচ্ছে। তো এই আস্থাটা আবার ফিরিয়ে আনতে বিজেপি কতটা সক্ষম? বিজেপি পারবে, বিকজ বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স। এবং আমরা শুধু সারা ভারতবর্ষে নয়, আজকে আমাদের যিনি শীর্ষে বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিশ্ব বরেণ্য নেতা, সবচেয়ে পপুলার লিডার, সারা পৃথিবী জুড়ে সমস্ত বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন পলিটিক্যাল র্যাঙ্কিংয়ের মধ্যে হি র্যাঙ্কস দ্য হাইয়েস্ট।
তো সেইখানে তার উত্তরসূরি হয়ে বা তার ইনস্ট্রাকশন অনুযায়ী যে সরকার চলে, সেই সরকারের প্রথম যেটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্টেন্টটা, আমাদের উদ্দেশ্যটা কি, যে আমরা সরকারকে আমরা সার্ভ করতে চাই, মানুষকে আমরা সেবা করতে চাই, পাওয়ার গ্র্যাব করব, এই ব্যাপারটা কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে নেই, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমরা মানুষের সেবা করতে গিয়ে মানুষের কথা শুনি। আমরা বিভিন্ন সরকার চালাচ্ছি, বিভিন্ন রাজ্যে চালাচ্ছি, সেখানে আমাদের মূল যেটা আমাদের মানে কি বলবো, ইউএসপি বলো কি ডিস্টিংটিভ ফ্যাক্টর বলো, প্রত্যেকটাতে আমাদের সেবামূলক কাজ, আমরা মানুষের কথা শুনি। উই আর আ রেসপন্সিভ গভর্নমেন্ট, আমরা সাড়া দিই মানুষের কথাবার্তা শুনে, সেই অনুযায়ী আমাদের সরকার চলে। পশ্চিমবঙ্গ সরকার যখন 62 দিন পর যখন পাল্টাবে, ভারতীয় জনতা পার্টি যখন ঢুকবে, সেটা সসম্মানে আমরা ঢুকবো, মানুষের রায় নিয়ে ঢুকবো, 2/3 মেজরিটিতে ঢুকবো, এবং ঢুকে আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব যে ফার্স্ট কয়েকটা কাজ আমাদের মানে আমাদের ম্যানিফেস্টো আর কয়েকদিন পর বেরোবে, তোমরা বুঝতে পারবে যে আমাদের উদ্দেশ্যটাই হবে যে প্রথম এই যে ড্যামেজ যা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, অন্তত সেই ড্যামেজগুলোকে স্টপ গ্যাপের মধ্যে অন্তত মানে সেগুলোকে সিঙ্ক হোলগুলোকে বন্ধ করা, এবং তারপরে ল অ্যান্ড অর্ডার ঠিক করা। ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করার পরেই ইনভেস্টমেন্ট ডাকা, ইন্ডাস্ট্রিকে নেমন্তন্ন করা, এখানে নিয়ে আসা। ইন্ডাস্ট্রি যে ঢুকতে শুরু করবে, অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট বলো কি বাকি জিডিপি বলো, সমস্ত কিছু পশ্চিমবঙ্গে আস্তে আস্তে রাইজ করবে। হ্যাঁ, আমাদের হাতে কোনো জাদুকা ছাড়ি নেই যে আমরা একেবারে এসেই পরের দিন সব ঠিক হয়ে যাবে, সময় লাগবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ বাকি দেশের মতন, বাকি দেশে যেখানে যেখানে আমরা সরকার চালাচ্ছি এবং মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, পশ্চিমবঙ্গ যদি সেই সুযোগ আমাদের দেয়, ওরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, যত তাড়াতাড়ি সম্ভব ওরা বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত। এই যে রাজ্য সরকার এখন চলছে তৃণমূলের হাতে, তারা এই বিভিন্ন রকম নাটক করে বেড়াচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। বিজেপি চালিত, এনডিএ চালিত কেন্দ্রীয় সরকার, ইউপিএ সরকার যতটা না পশ্চিমবঙ্গকে দেখেছে বা টাকা দিয়েছে, তার থেকে অন্তত 80% বেশি টাকা কেন্দ্রীয় সরকার, বিজেপি এনডিএ চালিত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছে। একটা কোনো কেন্দ্রীয় প্রকল্প মমতা ব্যানার্জি এখানে লাগু করতে দেয় না। যে কটা লাগু আছে উনি খুশি মতো নিজের নাম জুড়ে, অরিজিনাল নাম পাল্টে, নীল সাদা রং করে নিজের ছবি লাগিয়ে উনি প্রকল্পগুলো চালাচ্ছেন। কিন্তু সেই প্রকল্প আদৌ কেন্দ্রীয় সরকারের যেটা টোটাল প্রকল্প, যেটা মানুষের জন্য যেটা করা, সেটা তো মানুষকে তো মানে মানুষের কাছে পৌঁছতেই দেয় না, এবং তার উপর এই নাটকটা করে যে কেন্দ্রীয় বঞ্চনা। তো দিদি, আরজি করের যে ঘটনা, মর্মান্তিক সেই ঘটনা আমরা আশা করি কেউই এখন ভুলিনি আর ভবিষ্যতেও ভুলবো না যতদিন না সুবিচার পাচ্ছি। তো সেই যে আরজি করের মর্মান্তিক ঘটনা, ওটাতে আপনি কাকে দায়ী করছেন? মানে এটা কি প্রশাসনিক ব্যর্থতা কোথাও কি, নাকি গভীর কোনো রাজনৈতিক প্রভাব ছিল, কি মনে করেন? প্রশাসনিক ব্যর্থতা তো বটেই। ঘটনাটা ঘটেছে রাজ্য সরকারের হসপিটালে, ইট ইজ আ গভর্নমেন্ট হসপিটাল, সেজন্য ডাইরেক্টলি ব্লেম রাজ্য সরকারের কাছে যায়, এবং রাজ্য সরকার ওই ঘটনা ঘটার 24 দিন থেকে 7 দিনের মধ্যে, 24 ঘন্টা আর 7 দিনের মধ্যে যে কাণ্ডকলাপ করলো, প্রথমেই যে ওখানকার যে প্রিন্সিপাল, তাকে ওখান থেকে সরিয়ে 4 ঘন্টার মধ্যে আরেকটা গিফট পোস্টিং করে দেওয়া, তার যেখানে মানে একটা ফরেন্সিক, যেখানে মার্ডারটা হয়েছে, আমি ধরে নিচ্ছি মার্ডার রেপ যেখানে হয়েছে, সেইটা বেসিক একটা কর্ডন অফ পর্যন্ত করে না। আমরা যারা রাজনীতি যদি নাও বোঝো, যারা বোঝে না, বেসিক যারা সিনেমা দেখে, তারা অন্তত জানে সিন অফ ক্রাইম বলে একটা কর্ডন অফ করে পুলিশ, একটা লাল রিবেন দিয়ে, সেইটুকু করা হয়নি। তো পুলিশ মানে রাজ্য সরকার, মানে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এক সেম পার্সন। সেইখানে বিনীত গোয়েল তখন কমিশনার অফ পুলিশ ছিলেন,
তাকে মুখ্যমন্ত্রী একেবারে কিছুতেই সরাবে না, তাকে আড়াল করতে মুখ্যমন্ত্রী মরিয়া। সন্দীপ সেন যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী মরিয়া। মানে ফরেন্সিক এভিডেন্স যাতে কালেক্ট না করা যায়, দুদিনের মধ্যে ওখানে পাশে একটা ভাঙচুর করে, টয়লেট ভাঙচুর করে, কোথাও কোনো রকম যাতে ফরেন্সিক এভিডেন্স না পাওয়া যায়। দেখো, আমার পক্ষে ডাইরেক্টলি সম্ভব নয় বলা যে অমুক করেছে বা তমুক করেনি। আমি এইটুকু বলতে পারি যেটা সিবিআইকে কাজই করতে দেওয়া হয়নি, পুলিশ হেল্প তো করেনি, ফরেন্সিক এভিডেন্স লুটপাট করেছে। এই জন্য এই মুহূর্তে এভিডেন্স, সিবিআই তো তোমার আমার মতন হাওয়ায় কেউ কথা বলবে না। সিবিআই এভিডেন্স যার উপর পেয়েছে, একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে বা তাকে কনফাইন করা হয়েছে। রাজ্য সরকারের একটা প্যাটার্ন হয়ে গেছে যে তারা দিনের পর দিন অন্যায় করবে এবং তাদের সুবিধে মতন একজন কাউকে স্কেপগোট ধরে নিয়ে এসে তাকে সামনে প্রডিউস করা যে দেখো অমুক দোষ করেছে এবং আমরা যা বলেছিলাম সেইটাই ঠিক। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ তথা পুরো বিশ্বের মানুষ বুঝতে পারছে এটা ঘোরতর অন্যায় হচ্ছে। একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে রেপ করে তাকে খুন করে দেওয়া, মহিলা মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই। উনি যখন অন্য জেলায় ছিলেন, উনি তড়িঘড়ি করে লোক পাঠিয়ে নির্যাতিতার বা মৃতা যে রেপ করেছে, যার উপর নির্যাতিতা অভয়া, তার বাবা মাকে 10 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন। এগুলো কেন? এটা কোর্টে কেস চলছে, সিবিআই কাজ করছে, এটা কেস নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু অ্যাটিটিউড অফ দ্য স্টেট গভর্নমেন্ট এইরকম কেন হবে? কেন সারা রাজ্যের লোকজন রাস্তায় নামলো কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই? মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দলবল যাদের সঙ্গে আমরা টেলিভিশনে বসি, তাদের এই কথাগুলো তুললেই তারা বিভিন্ন রাজ্যে ঘুরতে চলে যাবে যে অমুক জায়গায় হয়েছে, অমুক জায়গায় হয়েছে, অমুক জায়গায় হয়েছে। আমার বক্তব্য, নারী হয়ে মেয়েদের ওপর অত্যাচার আদি অনন্তকাল ধরে চলে আসছে, কিন্তু তার কোথাও যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না হয় বা অন্তত শাসক যদি সেই উদ্দেশ্যটা না রাখে যে এটা অন্যায় হয়েছে, আমার রাজ্যে এটা অন্যায় হয়েছে, আমি আর এই অন্যায় হতে দেবো না, সেইটা যতদিন না আসছে এই জিনিস চলতে থাকবে। তুমি দেখবে ছোট মেয়ে, তুমি আমরা এখানে যেখানে বসে আছি তার কিছু কিলোমিটার আশপাশে একটা ছোট মেয়ে টিউশনে যাচ্ছিল, অটোওয়ালা রেপ করলো। কসবা ল কলেজে যে রেপটা হলো, সব কি করে সমস্ত রেপিস্টরা, সমস্ত দুষ্কৃতীরা নয় নিজে তৃণমূল, নয়তো তাদের টিকি বাঁধা আছে কোনো বড় মেজো সেজো ছোট তৃণমূল নেতার সঙ্গে, এবং তৃণমূলের প্রশ্রয় আশ্রয় তারা বড় হয়। এই অ্যাটিটিউডটা যতদিনে শাসকের পাল্টাবে, শাসক তো অ্যাটিটিউড পাল্টাবে না, শাসককে ধরে পাল্টানো দরকার। আর 62 দিন বাকি আছে। মানে কোথাও গিয়ে এই সমস্ত ঘটনাগুলো রাজ্যের যে বর্তমান আইন শৃঙ্খলা রয়েছে তার উপর গিয়ে সেটা কোথাও গিয়ে এফেক্ট পড়ছে। তো সে আইন শৃঙ্খলা তো নেই, কোথাও আইন শৃঙ্খলা নেই। আজকে না আইন আছে না শৃঙ্খলা আছে, এবং তার সঙ্গে না সেন্সিটিভিটি আছে। এখানে আমি বারবার বলছি, সমস্ত দুষ্কৃতীরা, বিভিন্ন রকমের দুষ্কৃতীরা যত রকম অন্যায় কাজ করে, সমস্ত জায়গায় তারা কি করে মুখ্যমন্ত্রীর আঁচলে আশ্রয় পায়। আশ্রয় পেয়ে, প্রশ্রয় পেয়ে তারা আজকে এত বড় আজকে পশ্চিমবঙ্গের নাম শুনলে সারা ভারতবর্ষের লোকজন নয় হাসে না শিউরে ওঠে। এইরকম পশ্চিমবঙ্গ তো আমরা চাইনি। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে, তো সেই আতঙ্ক কাটাতে বিজেপি ভবিষ্যতের জন্য কি রোডম্যাপ ভেবেছে? আমি প্রথমেই যার জন্য তোমাকে বললাম, বিজেপি যখন 62 দিন পর যখন আমাদের সরকার আসবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা ল অ্যান্ড অর্ডার টেনে ঠিক করে দেবো। কারণ প্রথম আমার যেটা মনে হয়, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে গেলে পুলিশকে ডিপলিটিসাইজ করতে হবে, পুলিশের ওপর কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী থানায় গিয়ে বলবে না যে দুষ্কৃতীকে ছাড়াও, আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেবে, সেটাতেই পুলিশ যথেষ্ট সক্ষম। পুলিশের শিরদাঁড়া মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থাকার সময় ভেঙে মুচড়ে গুঁড়িয়ে দিয়েছে, সেই শিরদাঁড়াকে সসম্মানে আমরা ফেরত আনবো পুলিশের মাধ্যমে, পুলিশই সামলাবে। আমরা তো মানুষের সেবা করব, প্রশাসন আমরা চালাবো, পুলিশের কাজ করবে। ভবিষ্যতের জন্য কি বলবেন? মানে ভবিষ্যতে এই ঘটনা যদি আবারও আবার হবে না, যদি সরকার পাল্টায়, বিজেপি সরকার যদি থাকে, যদি হয় 24 ঘন্টার মধ্যে। আমি তো বারবার এক কথা বলছি না, যে আগে সরকার পাল্টাতে হবে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা টেনে আইনটাকে মানে শৃঙ্খলাবদ্ধ করব, পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেবো আমরা, সেইখানে অটোমেটিক্যালি ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যাবে।
বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে বাংলায় 1 কোটি রোহিঙ্গা রয়েছে, কিন্তু যখন ভোটার লিস্ট সংশোধনের ব্যাপার এলো তখন দেখা গেল যে সেই সংখ্যা মিলছে না এবং তার পরিবর্তে মতুয়াদের নাম বাদ দেওয়ারও একটা মন্তব্য শোনা গেছে। তো রোহিঙ্গা তত্ত্ব কি সেক্ষেত্রে একটি রাজনৈতিক কৌশল ছিল, মানে পলিটিক্যাল স্ট্র্যাটেজি? এসআইআর কি কমপ্লিট হয়েছে? এসআইআর এর লাস্ট স্টেজ এখন হচ্ছে। ফর্ম 7 এর রেজাল্ট এই আর 7 দিন পর বেরোবে। তারপরে দেখো কতগুলো রোহিঙ্গা বেরিয়ে যায়। অনেক রোহিঙ্গা তো নিজেরাই চলে গেছে, বাংলাদেশ বর্ডারে চলে গেছে, তারা বসেছিল এবং তাদের ইন্টারভিউ বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন নিউজ মিডিয়াম নিয়েছে। তারা তো বলেইছে যে তারা দালালের হাত ধরে ঢুকেছিল, আর কোনো আইডেন্টিটি তাদের আছে নেই, কিন্তু ভোটার আইডিটা তারা এই দালালরা করিয়ে দিয়েছে, তৃণমূলের পার্টির লোকজন। তো এবার ফর্ম 7টা শেষ হয়, এই ফর্ম 7 তো এখন ঢুকলো, এগুলো এবার বিশ্লেষণ করে যখন ফাইনাল লিস্ট বেরোবে তোমরা নিজেরাই গুনবে, আর বিজেপিকে কিছু বলতে হবে না, তোমরা দেখবে কত লোক বেরোয়। আর মতুয়াদের কথা বলছিলে, কোনো মতুয়া বাদ যাবে না, কোনো মতুয়া বাদ যাবে না। আমরা আজকে নয় 21 সাল থেকে বলে আসছি মতুয়াদের বিভিন্ন রকম ভাবে যে আপনারা সিএ অ্যাপটার মাধ্যমে আপনারা অটোমেটিক্যালি মানে এটা যদি ফিল আপ করেন আপনাদের রেট্রোস্পেক্টিভ, মানে যবে আপনারা এসেছিলেন এখানে তখন থেকে আপনাদের সিটিজেনশিপ হয়ে যাবে। তো সেটা যারা যারা তৃণমূলের কথা শুনে অ্যাপ ফিল আপ করেনি তাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। কোনো মতুয়া কোনো হিন্দুর নাম বাদ যাবে না। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মেসিকে আবারও আনার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো আমরা জানি যে এআইএফএফ এর যে সভাপতি পদে আপনাদেরই দলের নেতা কল্যাণ চৌবে রয়েছিলেন, তার সত্ত্বেও কিন্তু মানে রয়েছে, তো তার সত্ত্বেও ফুটবলের যে আগেকার যে মান, সেই মান কোথাও গিয়ে কমছে। মানুষের ভারতীয় ফুটবলের যে তাদের এক্সপেকটেশন সেগুলো কোথাও গিয়ে কমছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই অবস্থায় দাঁড়িয়ে মেসির যে প্রতিশ্রুতি আপনাদের দল থেকে দেওয়া হয়েছে কতটা যুক্তি? মেসিকে এআইএফএফ আনেনি, মেসিকে এনেছিল শতদ্রু, ওটা একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ছিল এবং এআইএফএফ এর স্পোক্সপারসন আমি নই, যদিও ফুটবল প্রেমী আমি নিজেও, আমি মোহনবাগানের মেয়ে ঠিকই, কিন্তু এআইএফএফ নিয়ে এই মুহূর্তে তো আমার কোনো উত্তর দেওয়ার জায়গা নেই, আমি বিজেপি স্পোক্সপারসন। সম্প্রতি আমরা যে মেসি কাণ্ড দেখেছি যে কলকাতায় মেসি কানা নিয়ে একটা চূড়ান্ত অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তো সেটা নিয়ে ব্যক্তিগত মতামত হিসেবে কি বলবেন? মানে ব্যক্তিগত মতামত কি? ব্যক্তিগত মতামত তো আমার আলাদা কিছু নেই, তবে আমি এটুকু বলতে পারি সব জায়গায় সবার থাকা উচিত নয়। মেসি অন্যান্য রাজ্যেও গেছে, যেখানে বিজেপি শাসিত রাজ্যেও গেছে, দেবেন্দ্র ফাডনাভিসের রাজ্যে গেছে মহারাষ্ট্রতে, সেখানে উনি ছিলেন কিন্তু উনি লাইমলাইটে ছিলেন না। মেসি যখন মেসির মতনই থাকতে হবে, তাকে যখন একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে নিয়ে আসছে যেই আনুক, তার বেসিক একটা ডিসিপ্লিন থাকা দরকার। যদি অরূপ বিশ্বাসের এতই দেখা করার ইচ্ছে ছিল, আলাদা পার্টি হতে পারতো, আলাদা ডিনার হতে পারতো, সেখানে এক্সক্লুসিভলি মেসির সঙ্গে হাজার একটা ছবি তুলতো, কিন্তু এই পুরো জিনিসটাতে এত আনপ্রফেশনালি এবং এত আমি কি বলবো এত মেসি ভাবে হ্যান্ডেল করা হয়েছে পুরো ঘটনাটা, এটা পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমা করবে না, এটা অরূপ বিশ্বাস নিজেই বুঝতে পারে। 70 থেকে 80% মানুষ তো এটাকে রাজনৈতিক প্রভাব বলছে। তো অরূপ বিশ্বাস মানেই তো রাজনৈতিক প্রভাব, অরূপ বিশ্বাসকে নিয়ে আসা মানেই তো মানে অরূপ বিশ্বাস যদি স্টেডিয়ামে ঢোকে সেখানে প্র্যাকটিক্যালি আমি যতদূর শুনেছি যে মেসির বডিগার্ডরাই অরূপ বিশ্বাসকে পছন্দ করেনি। একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে নিয়ে এলে বা ইন্টারন্যাশনাল যে কোনো মানুষকে নিয়ে এলে তাদের একটা বিশিষ্ট প্রোটোকল থাকে, সেই প্রোটোকল যদি তৃণমূলের মন্ত্রী মনে করে যে তারা রাজ্য চালাচ্ছে বলে ইন্টারন্যাশনাল প্রোটোকলও ভেঙে তারা গায়ে পড়ে ছবি তুলতে যাবে, সেটা তাদের মানে কুৎসিত ব্যবহার আমি বলবো, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আবারও দেখতে পেল এবং এটার ফলাফল কতটা মেসি হয় সেটা অরূপ বিশ্বাসের দল বুঝতে পারবে আর কিছুদিনের মধ্যে। বঙ্গ বিজেপিতে বিভিন্ন ধরনের লবির কথা আমরা শুনেছি, যেরকম দিলীপ ঘোষ লবি, শুভেন্দু লবি। তো এই এখন আপনার কি মনে হয় যে মানে এই যে একাধিক গোষ্ঠী যে সক্রিয় হয়েছে, তো বিজেপিতে কি লবি মুক্ত রাজনীতি সম্ভব? তুমি কি জয়েন্ট ফ্যামিলিতে থাকো? না। বাবা মার সঙ্গে থাকো? তো বাবার একটা মত মার একটা মত হয় না? অবশ্যই। হ্যাঁ, তো ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সংসারের মতন একটা জয়েন্ট ফ্যামিলির মতন থাকে,
ডিফারেন্সেস অফ ওপিনিয়ন নিশ্চয়ই যে কোনো পার্টিতে যে কোনো, এটা ইজ হেলদি। কারণ আমাদের তো আর একটা নেতা বাকি সব, মানে একটা পোস্ট বাকিগুলো ল্যাম্প পোস্ট না, আমাদের প্রত্যেকেই কার্যকর্তা মনে করি আমরা নিজেদের, যে যত বড়ই নেতা হোক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যখন সদ্য ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনকে ঘোষণা করা হলো, নীতিন নবীন আমার থেকেও বয়সে ছোট, হি ইজ ইন হিজ 40s, এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তখন বক্তব্য রাখছিলেন, যেটা তোমরা সবাই হয়তো শুনেছো পাবলিকে, যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বিশ্ববরেণ্য নেতা, উনি পর্যন্ত বলেছেন যে উনি কার্যকর্তা, ওনার বস হচ্ছে প্রেসিডেন্ট। আমরা সবাই এই জিনিসই মেনটেন করি সেই বাজপেয়ীজির আমল থেকে আজ অবধি। নেতা অনেক হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে বিভিন্ন লেভেলে আমরা কার্যকর্তা এবং একটা শৃঙ্খলাবদ্ধ পার্টির কার্যকর্তা। নেতারা আমরা দেখেছি প্রায় যে নেতারা মানে নিজেদের দল বদল করে আপনাদের দলে আসছে, তো সেক্ষেত্রে এটা কি মানে কি বলবেন, এটা কি কেবলই কোনো আদর্শের টান, নাকি এর ভিতরে মানে রাজনৈতিক কোনো বিশেষ সুযোগ রয়েছে বা ক্ষমতার হাতছানি? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি এটুকুই বলতে পারি যে আমরা আশা করি আমাদের দলে যারা আসে তারা আমাদের আদর্শে স্নাত হতে আসে, এবং যারা সেই স্নাত হতে পারে না তারা আবার ফিরে যায় নর্দমার জলে। যারা কীটপতঙ্গ, সবাই তো আর এই আলোর মধ্যে থাকতে পারে না। আমাদের আলোময়, আমাদের আদর্শ, আমাদের অনেক উচ্চতর আদর্শ। সবাই সেই আদর্শে আকর্ষণে হয়তো আসে, কিন্তু যখন দেখে নিজের বেনিফিট সুবিধে হচ্ছে না, তখন তারা ওই নর্দমার জলে ফেরত চলে যায়। সেটার জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি নয়। আমাদের পলিসি হচ্ছে দরজা খোলা রাখা, মন খোলা রাখা, জানলা খোলা রাখা, সবাই আসুক। আমাদের আদর্শে শৃঙ্খলাবদ্ধ হয়ে যে টিকতে পারবে তাকে সুস্বাগতম, সে অনেক উঁচুতে উঠতেও পারে। আর যদি তারা আদর্শে বা শৃঙ্খলাবদ্ধের মধ্যে না থাকতে পারে, তাহলে তাদের জন্য নর্দমাই তাদের ডেস্টিনি, তাদের ওটাই যথার্থ নর্দমা। আমরা এমনও ঘটনার সাক্ষী হয়েছে যেখানে অন্য দলের নেতা, তারা এখন বর্তমানে বিজেপি নেতা, মানে আর একটা সময় তারা অন্য দলের নেতা ছিল, তারা এখন বিজেপি নেতা। তো সেক্ষেত্রে মানে তারা যখন সেই দলে ছিল, সেই দলের স্ক্যামেরও তারা অংশীদার ছিল, তো তারা এখন বিজেপি নেতা হয়েছে, তো সেটা নিয়ে যদি কিছু বলেন। আমি তো বললাম আমাদের দলে আসা মানেই যে তার পাস্ট ভুলে গেছে সবাই, সেটা নয়। যে আসছে সেটা তার স্ক্যাম, তার নিজের দায়। কোথাও এনকোয়ারিও বন্ধ হবে না, কিছুই বন্ধ হবে না। কিন্তু কেউ যদি আসে আমাদের দলে, আমাদের দলের একেবারে আদর্শে স্নাত হয়ে, আদর্শিত হয়ে তাকে আমাদের শৃঙ্খলাবদ্ধ পার্টির মধ্যে থাকতে হবে, তাহলে সে নেতা হবে, আর না হলে আবার সেই নর্দমা। ধর্মীয় রাজনীতি এই শব্দটাই তো বিজেপি বিশ্বাসী, তো সেটা বাংলায় দাঁড়িয়ে এই ধরনের রাজনীতি কি কোথাও গিয়ে প্লাস পয়েন্ট, নাকি যদি দীর্ঘ মেয়াদী একটা প্রসেস ধরি সেটা কোথাও গিয়ে মাইনাস পয়েন্ট? ধর্মীয় রাজনীতি মানে কি বলছো তুমি? যারা মস্ক করবে, যারা মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করবে, অথচ যারা হিন্দুদের হয়ে কথা বলতে গেলে তখন সেটা ধর্মীয় রাজনীতি। আমাদের হিন্দুদের বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে মারা হবে, মুখ্যমন্ত্রী দলবল কিছু বলবে না, বিজেপি যদি বলে তখন বিজেপি সেটাকে ধর্মীয় রাজনীতি বলছে। আমি গর্বিত আমি হিন্দু, এবং আমি বারবার বলি আমি গর্বিত আমি হিন্দু, আমার কোনো রাগ ঢাক নেই। এবং আমি এটা মনে করি যে যত হিন্দুদের নিয়ে আমি কথা বলতে পারবো আমি ততটাই জোর গলায় কথা বলবো। সেটা যদি কেউ মনে করে যে ন্যারো সেক্টেরিয়ান পলিটিক্স বা তোমার কথা ধর্মীয় পলিটিক্স, সেটা তাদের ভুল। ধর্মীয় রাজনীতি বিজেপি করে না, বিজেপির পলিসি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এবার কেউ যদি সেই সবকার মধ্যে ঢুকতে না চায় বা ঢুকতে না পারে, that is their bad luck, not ours. বাংলার মাটিতে দাঁড়িয়ে বর্তমানে বিজেপি যদি তৃণমূলকে হারাতে যায়, সেক্ষেত্রে 1 নম্বর স্ট্র্যাটেজি কি হতে পারে? যদি নেই আর, এটা তো যদির কথা নদীতে। 62 দিন পর মানুষের রায় ভারতীয় জনতা পার্টি ঢুকতে চলেছে, এবং পার্টি স্ট্র্যাটেজি তো আমি তোমার সঙ্গে এখানে আলোচনা করবো না। যদি দুটো অপশন দেওয়া হয়, দুটো অপশনের মধ্যে একটা বাঁচতে হবে, যে গ্রাউন্ড পলিটিক্স আর না হয় নাকি শুধুই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন যেগুলো আমরা দেখি। এটা কি তুমি আমায় চয়েস করতে বলছো? মানে যদি বলা হয় যে বিজেপি, তুমি কি এটা আমাকে জিজ্ঞেস করছো না বিজেপিকে জিজ্ঞেস করছো? আপনার দলকে, মানে দলের। আমার দল সব জায়গায় আছে, আমার দল মাটিতেও আছে, সোশ্যাল মিডিয়াতেও আছে, মিডিয়াতেও আছে, আকাশেও আছে, একেবারে মাটির তলায়ও আছে। ঠিক আছে, এতক্ষণ আমরা অনেক গভীর আলোচনা করেছি, অনেক কিছু উনি বলেছেন আমাদেরকে। এবারে পরিবেশ একটু হালকা করা যাক। এবারে আমরা যেটা করব সেটা আমরা কম বেশি সবাই জানি,
র্যাপিড ফায়ার রাউন্ড। তৃণমূলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? মমতা ব্যানার্জি। রাজনীতিতে কম্প্রোমাইজ এই শব্দটা কতটা জরুরি? জীবনে কম্প্রোমাইজ জরুরি, কিন্তু আদর্শের সঙ্গে নয়। কিছু মানে একটা অ্যাডও আছে বোধহয়, ফ্লেক্সিবল যারা হয় তারা ভাঙে না। জীবনের সঙ্গে নয় তোমায় চলতে হবে, নয়তো কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করি না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি রাজ্যের নেতৃত্ব? বাংলার মানুষ মানে বাংলার রাশটা কার হাতে রয়েছে? আমরা তো সর্বভারতীয় পার্টি, আমরা দেশ চালাই, তো ন্যাচারালি আমাদের পার্টির রাশ কেন্দ্র নেতৃত্বের হাতে। তবে রাজ্য নেতৃত্বকেও মানে করা যায় না, উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে দাঁড়িয়ে সত্যি কথা বলার জন্য মানে কোথাও গিয়ে কি আপনাকেও শাস্তি পেতে হয়েছে কখনো? এটা তো ভীষণ ব্যক্তিগত প্রশ্ন। শাস্তি সেভাবে আমি কখনো পাইনি, তবে যা কিছু নেগেটিভ ফিডব্যাক তো জীবনের চলার পথে হবে, সবসময় হয়। এবং সত্যি কথা বলার তো সবসময় চেষ্টা করা উচিত বলে আমি মনে করি, কিন্তু সত্যি কথার কোনো অল্টারনেটিভ নেই। যেটা সত্যি সেটা সত্যি। অনেক সময় অনেক কিছু হয়েছে, আমি অ্যাজ আ পলিটিশিয়ান আমার মনে হচ্ছে এই জায়গায় হয়তো আমি পুরোপুরি ডিফেন্ড করতে পারছি না, আমি চুপ করে যাব, কিন্তু উল্টো কথা বলে পার্টির বিরুদ্ধে কথা বলবো না বা মানে ভুলভাল সাপোর্টও করবো, চুপ করে যাব। আগেকার সময়ের রাজনীতি আর বর্তমান সময়ের রাজনীতি এক কথা যদি পার্থক্য করতে বলা হয় কি বলবেন এক শব্দে? জীবন তো বহমান, জীবন চেঞ্জ হয়, রাজনীতিও চেঞ্জ হয়। তবে আমি তো 1986 থেকে বিজেপির মেম্বার, তখন বিজেপির জন্ম 1980, আমি 1986 থেকে, আমার 15 বছর বয়স থেকে মেম্বার। অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য পার্লামেন্টে যখন শুনতাম, তখন একটা লেভেল ছিল পার্লামেন্টে। নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখে তখন ওনার একটা লেভেল থাকে। অমিত শাহ যখন বক্তব্য রাখে বা এল.কে. আদবানি যখন বক্তব্য রাখতেন, একটা উচ্চতা ছিল। কিন্তু সেটার তুলনায় এখন যে ধরনের বক্তব্য অপোজিশন রাখে, কোথাও আমি ওই 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 হাই আইডিয়ালসটা আমি একটু মিস করি। যে ধরনের শব্দচয়ন আজকাল হয়, বা মুখ্যমন্ত্রী থেকেই সমার্থক শব্দের একটা ফোয়ারা বইয়ে দেন, ওগুলোতে আমার মনে হয় একটা কোথাও মানে কন্টেন্টের অভাব, ভ্যালুয়ের অভাব, গ্র্যাভিটির অভাব আমার মনে হয়। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ, মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে কে বেশি যোগ্য? পার্টি স্ট্র্যাটেজি আমি বলবো না। একটা স্টেটমেন্ট যে আজ যদি ধরে নিন আজকে ভোট বিজেপি হারবে, মানে এটা কি মানছেন? আমি তো বললাম, মাননীয় রাজ্য সভাপতি বলেছে SIR বন্ধ করে দাও, CBI ঘরে তালা লাগিয়ে দাও, ইডি ঘরে তালা লাগিয়ে দাও, এখন বলো কাউকে না আসতে রাজ্যে, তাহলেও মানুষ ঢেলে ভোট দেবে। এবং এই যে এখন পশ্চিমবঙ্গের মানুষের যা মানসিকতা, যেটা দেখা গেছিল 1977-এ যখন কংগ্রেসকে সরিয়েছিল, তারা জানতো না CPM কি করবে, CPM-কে এনেছিল। CPM-কে 34 বছর 7 বার সুযোগ দিয়েছে। তারপরে তারা CPM-কে সরানোর জন্য তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে ভালোবেসে কেউ আনেনি, তৃণমূলকে 3 বার সুযোগ দিয়েছে। তারপরেও তৃণমূল যখন কোনো রকম কোনো মানে সঠিক কাজ করেনি, এবার তৃণমূলকে তারা বে অফ বেঙ্গলে ভাসিয়ে দেবে। এটা মানুষের ডিসিশন। এটা বিজেপি আছে, বিজেপি হচ্ছে অল্টারনেটিভ। বিজেপিকে মানে তৃণমূলকে সরাবে, ন্যাচারাল অল্টারনেটিভ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। রাজনীতি যদি ছাড়তে হয় তাহলে মানে রাজনীতি যদি ছেড়ে দেন তাহলে সেই বিকল্প পেশা হিসেবে কি করবে? আমার তো এটা পেশা নয়। আমি 15 বছর বয়স থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি। পোস্ট অনেক পরে, মানে বহু পরে আমি বিভিন্ন সাংগঠনিক পোস্ট পেয়েছি। আমার বয়স হবার সঙ্গে সঙ্গে পেয়েছি। 15 বছর বয়সে আমি ভারতীয় জনতা পার্টিকে বুঝেছি, জেনেছি, পড়েছি, বিজেপির বিষয়, বিজেপির আইডিওলজি, বিভিন্ন লেখকের মাধ্যমে বিভিন্ন লিডার যা লিখেছে শুনেছি, বুঝেছি, জেনেছি, কাজ করেছি গ্রাউন্ড লেভেলে, মাটিতে বসেছি, লাঠিচার্জ হয়েছে, লকআপে ছিলাম, সেন্ট্রাল লকআপে, তারপরে আজ আমি টেলিভিশনে ফেস করছি। ন্যাচারালি আমার অনুভব ভারতীয় জনতা পার্টির প্রতি একটা অন্য জায়গায়। আর হ্যাঁ, বয়সকালে বা আরও বয়স হলে বা মানে আমি তো আর 20 বছর বাকি আছে আমার এই মর্তে, আমি তো সারা জন্ম তো অ্যাক্টিভ পলিটিক্স করতে পারবো না, কিন্তু আদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টি অন্তর থেকে থাকবো, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অন্তর থেকে থাকবো।
বাংলা রাজনীতিতে দাঁড়িয়ে এই যে শব্দটা বললেন আদর্শ, মানে আমি যদি জিজ্ঞেস করি বাংলার রাজনীতিতে দাঁড়িয়ে সব থেকে খারাপ দিক কোনটি, কি বলবেন? তৃণমূল। আচ্ছা, এরপরেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের কোনো নেতাকে, আমি একদম ব্যক্তিগত দিক থেকে বলছি, তৃণমূলের কোনো নেতাকে কি আপনি পছন্দ করেন, মানে তার রাজনীতির যে মতাদর্শ বা? না না, বিকজ তৃণমূলের সঙ্গে যে কটা লোকের সঙ্গে আমি কথা বলেছি তাদের আমার এক এক সময় মনে হয় যে এমন এমন অন্যায় এরা করছে, এই দল করছে, যে ঠিক আছে মন্ত্রী মুখ্যমন্ত্রী তার সাগরেলরা ডিফেন্ড করবে, কিন্তু যারা তাদের হয়ে টিভিতে বক্তব্য রাখে, হাউ ডু দে ম্যানেজ টু জাস্টিফাই এই ধরনের জাস্টিফিকেশন, যেটা অফ এয়ারও বলে না না জানো না এটাই হয়েছে, এদের আমি পছন্দ করি না, আমার অন্তর থেকে ঘেন্না হয় ভেতর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে দিদি, অনেক কিছু শেয়ার করলেন। তাহলে আমাদের সাক্ষাৎ পর্ব আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর শতরূপা, তাকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, তার অমূল্যবান সময়। তো আবার পরবর্তীতে হয়তো কোনো অন্য অতিথির সঙ্গে অন্য সময় আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ চোখ রাখুন হিডেন স্টোরিজ নিউজে। নমস্কার।